কে সেই লাটাই আর কি এমন করলো যার জন্য আপনি একেবারে একবার রেগে গেছেন? জনাব, নিরুদ্দেশের প্রতি কলমটা একবার পড়ে দেন। কি মুশকিল দাদা, আপনি কাগজের মেন পেজটা না পড়ে আপনি ওই ক্লাসিফাইড সেকশনের খবরগুলো দেখছেন? হ্যাঁ, মেইন পেজ? তোমার মেইন পেজে থাকেটা হ্যাঁ, খুন, জখম, রাহাজানি, ধর্ষণ, নেতাদের নির্লজ্জ দুর্নীতি, বড় বড় গুলি, এই তো ক্লাসিফাইড বিজ্ঞাপনগুলো। বিশেষ করে ব্যক্তিগত কলামগুলো পড়লে না, হ্যাঁ, মানুষের মনের অন্ধকার গোপন কোণের হদিশ পাওয়া যায়, বুঝেছো? তাই লাটাই বাবু না কি নাম যেন বললেন? লাটাই দত্ত লাটাই দত্ত কি করেছে? লাটাই দত্ত পালিয়েছে, বাড়ির থেকে পালিয়েছে, আজ 3 দিন ধরে নিখোঁজ। দেখুন ওই পরীক্ষায় ফেল টেল করেছ। আরে না না, 48 বছরের দামড়া খোকা, বিবাহিত, 4 বাচ্চার বাপ। তাহলে নিশ্চয়ই ওর বউ খুব জ্বালাতো। নায়ার ব্যাপারটা মজার নয়, বোঝার চেষ্টা কর। অসহায় বৃদ্ধ বাবা কাগজে বিজ্ঞাপন দিয়েছে, বাবা না বাবা লাটাই তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, তোমার স্ত্রী ছেলে মেয়েরা কেঁদে ভাসাচ্ছে। অপদার্থ। দেখুন হয়তো কোনো জেনুইন প্রবলেম আছে, ওই বাজারে ধার দেনা বা আর্থিক তাই বলে পালিয়ে যাবে? হ্যাঁ, না না, ওই সন্তানদের কি দোষ বলতে পারো? তুমি যাদের পৃথিবীতে এনেছো তাদের প্রতি তোমার কোনো দায়বদ্ধতা থাকবে না? কোলে শিশু নিয়ে মাকে দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে দেখুন, লোকে রিক্সা টেনে, মোট বয়ে, তারপর ওই বাড়িতে বাড়িতে কাজ করেও তো সংসার চালাচ্ছে নাকি? সবাই কি পালিয়ে যাচ্ছে? দাদা, এই যে আপনার হচ্ছে লাটাই বাবু হয়তো ভীতু প্রকৃতির, না হলে ওই আপনারা বলে না শ্রম বিমুখ। কি বললেন? আমি ভুল কিছু বললাম? তোমার বাংলা শুনলে কে বলবে যে তুমি একজন দক্ষিণ ভারতীয়? কি যে বলেন, এই বাংলায় বড় হয়ে ওঠা, পড়াশোনা করা সবই তো এই বাংলায়। তো বাংলা না শিখে কোথায় যাই বলুন তো? আমার মনে হয় কি জানেন, এই যে লাটাই বাবু হয়তো এই দারিদ্র থেকে বা অভাব থেকে আর কি। দারিদ্র, অভাব এগুলো সব অজুহাত নায়ার, জাস্ট এক্সকিউজেস। দারিদ্রকে আমার মতো অত কাছ থেকে খুব কম লোকই দেখেছে, বুঝলে? কি দুঃখ, কি কষ্টের মধ্যে আমরা যে বড় হয়েছি সেটা তুমি কল্পনাও করতে পারবে না নায়ার। আমার বাবা সামান্য চটকলের শ্রমিক ছিল, থাকতাম হাওড়া উলুবেড়িয়ার এক বস্তিতে। আমার মায়ের কাছে একটা সেলাই মেশিন ছিল। আমাদের সারাদিন দেখাশোনা করার পর মা ওই সেলাই মেশিনটার উপরে মুখ গুঁজে পড়ে থাকতো। কোথায়? এরা তো পালিয়ে যায়নি। অভাবের তাড়নায় লেখাপড়াটাও বেশি দূর এগুলো। ছোট থেকেই 5-4 মাস খেটে রাস্তায় রাস্তায় ফিরি করে, ছোটখাটো ব্যবসা করে যা পেতাম সবকিছু বাবা মায়ের হাতে তুলে দিতাম। এরপর একটু বড় হয়ে ব্যবসাটাকে ধীরে ধীরে বাড়ালাম, বোনেদের বিয়ে দিলাম। কোথায়? আমি তো পালিয়ে যাইনি না। দাদা, আপনি তো ব্যতিক্রম। ওই জায়গা থেকে উঠে এসে এত বড় একটা এন্টারপ্রাইজের মালিক হওয়া, আচ্ছা এটা সবাই পারে কি? না না, লক্ষ্য নায়ার, লক্ষ্য। আমি আমার লক্ষ্যে স্থির ছিলাম, আর সেটাই হচ্ছে তফাৎ। যে দারিদ্র্যের মধ্যে আমার জীবন কেটেছে নায়ার, সেখানে আমার একটাই লক্ষ্য ছিল, আমার প্রিয়জন, আমার সন্তান সন্ততিকে যে কোনো উপায়ে খুশি রাখতে হবে, যে কোনো ভাবেই হোক। সেখানে কোনো আপোষ নেই, কারোর সঙ্গে কোনো আপোষ নেই, যে কোনো ভাবেই হোক। যে কোনো ভাবে? হ্যাঁ, নায়ার, যে কোনো ভাবে। দেখো, তুমি কি চাইছো সেটা বড় কথা নয়, তুমি কিভাবে পাচ্ছ সেটাই হচ্ছে বড় কথা। আর আজকের দিনে ন্যায় নীতি এগুলো এগুলো কেউ ধার দেয় না, বুঝেছ? কেউ ধার দেয় না। কি যে বলেন দাদা, এই সব এই একেবারে আপনি মানে কি বলছেন ওটাকে, মানে যে কোনো মূল্যে তাই? হ্যাঁ, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে।
জীবনটাকে যদি তুমি ওই উলুবেড়িয়ার ঘিঞ্জি আলো বাতাসহীন 8x8 কুঠুরি থেকে দেখতে, তাহলে বুঝতে পারতে কেন বলেছি আমি যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে। উদ্গন্ধময় বাতাস, ওই কখনো শেষ না হওয়া খিদে, ওই অমানসিক অভাব, যখন মানুষকে, মানুষের অন্তরাত্মাকে প্রতিদিন প্রতি রাত রুই পোকার মতো কুড়ে খায়, তখন সেটা যদি তুমি উপলব্ধি করতে, সেটা যদি অনুভব করতে, তাহলে নায়ার, তাহলে বুঝতে পারতে কেন বলেছি আমি যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। দাদা, আর ইউ অলরাইট? কফি 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 ওই তো। গরমা গরম কফি। হ্যাঁ বৌদি, কফি চলে এসছে। আজ হলিডে স্পেশাল কফি। হলিডে স্পেশাল। ঠান্ডা হওয়ার আগে খেয়ে নেবেন কিন্তু। কি ব্যাপার বলুন তো, হ্যাঁ? এই এত উত্তেজনাপূর্ণ গম্ভীর আলোচনা হচ্ছিল যে আমি রান্নাঘর থেকে আপনাদের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, হ্যাঁ? না, ও এমন কিছু না, ওসব কিছু না। আচ্ছা। তবে বৌদি, বলুন। এই যে এন্ট্রি নেবার টাইমিংটা না হ্যাঁ। ফাটাফাটি। আমার মনটা না অনেকক্ষণ ধরে কফি আচ্ছা, তাই বুঝি। আর এই যে আপনার এই এন্ট্রির ব্যাপারে টাইমিংটা যেটা, কোন মহিলা আপনাকে বিট করতে হয়, এটা আমি বাজি ধরে বলতে পারি। আচ্ছা, তাই বুঝি। হ্যাঁ। আজকাল মহিলাদের নিয়ে দেখছি খুব রিসার্চ করছেন আপনি, হ্যাঁ? দাঁড়ান। আপনার মিসেসকে তো আমার কথাটা বলতেই হয়। কি হলো? সেরেছে? হ্যাঁ? আপনি তো দেখছি আমাকে ওই লাটাই মর্মর অবস্থায় করে দিলেন। এটি লাটাই বাবু? হ্যাঁ। সে আবার কি? তাকে আবার আপনি কোথা থেকে খুঁজে পেলেন? না, আমি পাইনি, দাদা ওই বিজ্ঞাপনের কলাম থেকে। আপনার দাদা না ওই খুঁজেও পায় না। হাসছো? হাসবো না তা কি? না, একটা 50 লোক, হ্যাঁ, তার বৃদ্ধ বাবা, স্ত্রী, 4 ছেলে মেয়েকে বাড়িতে রেখে পালিয়েছে, আর তুমি হাসছো? কতটা কাণ্ড হলো একটা। আচ্ছা সুষমা, তুমি হলে পারতে, হ্যাঁ? আমাকে আর জয়কে বাড়িতে ফেলে রেখে পালিয়ে যেতে পারতে? কি সব অলক্ষণে কথা বলছো বলো তো, হ্যাঁ? তোমার মুখে দেখছি আজকাল আর কিছুই আর। এই তো, তোমার তো শুনেই কেমন মনটা উচ্ছাটন হয়ে গেল, হ্যাঁ? অথচ তাদের কথা ভাবো তো, তাদের বাড়িতে এগুলো হয়েছে, তাদের কথাটা একবার ভাবো। সত্যি কি পাষাণ মানুষ রে বাবা। মানুষ, তুমি এদের মানুষ বলো? দেখুন বৌদি, হ্যাঁ কোথায় সেই জামশেদপুর, হ্যাঁ যেখানে ওই লাটাই বাবু নিরুদ্দেশ হয়েছে, সেই 300 কিলোমিটার দূরে এই ডুয়ার্সের পাহাড়ে বসে দাদার চোখে ঘুম নেই, বোঝো ঠেলা। তবে হ্যাঁ বৌদি, হ্যাঁ আমি যদি এই লাটাই বাবু ওই পুষ্টিটা পেতাম না, তাহলে স্টাডি করে বলতে পারতাম যে কবে সে ফিরবে। সত্যি কুষ্টি। এই নায়ার, তুমি কি বললে? পুষ্টি? হ্যাঁ। নায়ার একজন ফিজিক্সের প্রফেসর হয়ে তুমি কি করে যে এই সমস্ত জ্যোতিষে বিশ্বাস করো আমি ঠিক বুঝি না। দাদা, জ্যোতিষ ভবিতব্যের কথা বলে, আর ভবিতব্যকে আপনি অস্বীকার করবেন কি করে? ওসব ভবিতব্য টব্য আমি মানি না। হ্যাঁ? তুমি তো তোমার ইচ্ছে মতো কখনো কোনো জিনিস মানো, আবার কখনো কিছুই মানো না। তুমি তো ভগবানও মানো না। তাহলে ঈশ্বর নেই আমাদের সেটা মানতে হবে? হ্যাঁ বলুন দাদা। এই দেখো, ঈশ্বর আছে কি নেই সেটা আমি জানি না, কিন্তু এতটুকু জানি যে মানুষ তার উদ্দেশ্য এবং প্রচেষ্টার ভিত্তিতে সুফল বা কুফল ভোগ করে। এই তো কি? দাদা, এই মানুষকে সুকর্ম কুকর্ম করতে কে কে প্ররোচিত করে দাদা? কে করে? ভবিতব্য। ভবিতব্য দাদা, ভবিতব্য। রাবিশ। বোঝো, আজ ভাগ্য বা ভবিতব্যকে তুমি অস্বীকার করছো, হ্যাঁ? অথচ তুমি একদিন কি বলেছিলে তোমার মনে আছে? কি বলেছিলাম? সব ফলাফল মানুষের হাতে থাকে না, সব ঘটনা বা দুর্ঘটনা মানুষ কন্ট্রোল করতে পারে না। যেটা ঘটবার সেটা ঘটে যায়, আমরা সেখানে নিমিত্ত মাত্র। এই কথাগুলো আমি আবার কবে বললাম? কেন তোমার মনে নেই? আমাদের ওই ঘটনাটা ঘটে যাওয়ার পর তুমি কি বলেছিলে? সুষমা, যা বোঝো না তা নিয়ে কথা বলো না তো।
এই ঘটনা সেই ঘটনা সম্পূর্ণ আলাদা, দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেলো না। আচ্ছা, আমি কি গুলিয়ে ফেললাম? হ্যাঁ, তোমরা তো ভাগ্য ভবিতব্য এসব নিয়ে আলোচনা করছিলে, তাই না? তাহলে তাহলে তো তাই যদি হয়, তাহলে আমাদের সেই ঘটনা আর এই স্টপ ইট সুষমা, স্টপ ইট। তুমি চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, কোথায়? আমি মোটেও চাচ্ছি। অবশ্যই তুমি চেঁচিয়েছো। আমরা সবাই তাহলে যেটা শুনছি সেটা ভুল। মিস্টার নায়ার শুনেছেন তুমি অকারণে। আচ্ছা আচ্ছা মিস্টার নায়ার, আপনি বলুন। আপনি সুষমা প্লিজ প্লিজ প্লিজ, আমি আমি পরে তোমাকে সবকিছু বুঝিয়ে বলবো, দেখবে তো তুমি বুঝতে পারবে, সবকিছু বুঝিয়ে বলবো। তুমি তো সব সময় আমাকে বুঝিয়ে যাচ্ছ। তোমার বোঝানো যুক্তি তর্ক দিয়েই তো আমি জীবনটাকে টেনে নিয়ে চলেছি। নিজে থেকে কিছু বোঝা তো আমি কবেই বন্ধ করে দিয়েছি, তাই না? সুষমা প্লিজ প্লিজ, তুমি শান্ত হও, শান্ত হও, একটু চুপ করে বসো। চুপই তো আছি, এতগুলো বছর আমি চুপই তো ছিলাম। বৌদি, বৌদি আমি চলি। হ্যাঁ, না না না, শোনো শোনো, আসলে গত কয়েকদিন ধরে না তোমার বৌদির শরীরটা ঠিক যাচ্ছে না। তাই? না 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 না, আমি আমি ঠিক আছি। আমি ঠিক আছি। সরি মিস্টার নায়ার, আপনি কিছু মনে না, করবেন না। ঠিক আছে ঠিক আছে বৌদি, ঠিক আছে, এগুলো কিছু ব্যাপার না। শোনেন বৌদি, হ্যাঁ। কিছু ব্যাপারের আমাদের কন্ট্রোলে আছে আর কিছু ব্যাপার আমাদের কন্ট্রোলে নেই। কিন্তু দাদা হয়তো মানতেই চাইবেন না যে মানুষের কর্মফলকে এড়ানো সম্ভব নয়। ও মিস্টার নায়ার, হ্যাঁ। ওই আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি, ওই জয়েন্টের পুষ্টিটা হয়ে গেছে। হ্যাঁ, প্রায় করে ফেলেছি, প্রায় করে জয়ন্ত ফেলেছি। পুষ্টির আবার হঠাৎ দরকার পড়ে। ছেলে বড় হয়ে গেছে, বিয়ে দিতে গেলে পুষ্টির প্রয়োজন পড়বে। হ্যাঁ? আচ্ছা আচ্ছা সুষমা, হ্যাঁ আমরা কি পুষ্টি দেখে বিয়ে করেছিলাম? বলো, পুষ্টি দেখে বিয়ে করেছিলাম? করিনি তো। তো কিছু ফারাক করেছে কি? না না, আমরা কি অসুখী আছি? হ্যাঁ, আমরা অসুখী? সুষমা, তুমি কি অসুখী? তুমি না মানলেও অনেকেই এসব মানে। তাছাড়া ভালো মন্দগুলো আগে থেকে জানা থাকলে আমরাও অনেক বিপদ এড়াতে পারতাম। বৌদি, ওই জয়ন্তের পুষ্টিটা আমি দু একদিনের মধ্যে একদম কমপ্লিট করে ফেলবো। আজ উঠিয়ে অনেক আড্ডা মারা হলো। তো তারা কি সে রাস্তা ছুটির দিন? বসুন একটু, বসুন। আচ্ছা বসো বসো বসো। না না দাদা, তারা করছি এই জন্য মেঘের অবস্থা দেখেছেন? এই যে আকাশের দেখে ঠাকুর কি অবস্থা, মনে হচ্ছে আজ আবার বৃষ্টি হবে। কাল সারা যা বৃষ্টি হলো। হ্যাঁ ঠিকই বলেছো, গত রাতের ঝড়টা একেবারে আনএক্সপেক্টেড ছিল। এক রাতের ঝড়ে সবকিছু কেমন ওলট পালট হয়ে গেল। হ্যাঁ, বাহাদুর বলছিল নিচের পাহাড়ে নাকি ধস নেমেছে, তুমি কিছু শুনেছো নাকি? হ্যাঁ, তো আমাদের বাগানেও তো নিশ্চয়ই অনেক গাছপালাই নষ্ট হয়েছে। এখন সরজমিনে গিয়ে না দেখলে তো কিছুই বোঝা যাবে না যে কি কি নষ্ট হলো। আমি আজ বাগানে গিয়েছিলাম, হুম, অনেক কাজ নষ্ট হয়ে গেছে। তাই তো। তবে আজ বাগানে একটা আশ্চর্য ঘটনা দেখলাম। কি আশ্চর্য ঘটনা? সুমন্ত্রের হাতে লাগানো ওই স্বর্ণচাপা গাছটা, যেটা গতবারের ঝড়ে শিকড় উপড়ে পড়ে গিয়েছিল, আজ দেখলাম সেই শিকড়ের একটা ভাঙা অংশ থেকে নতুন চারা গজিয়েছে। সকালের সূর্যের আলোয় তার ঝকঝকে সবুজ পাতা মেলে হাওয়ায় দোল খাচ্ছে। কি বললেন বৌদি আপনি? আপনার বড় ছেলে সুমন্তের হাতে লাগানো ভেঙে পড়ে সেই স্বর্ণচাপার কাছ থেকে একটা নতুন চারা বেরিয়েছে। হ্যাঁ মিস্টার রায়, হ্যাঁ, ওই সুমন্ত্রের হাতে লাগানো স্বর্ণচাপা গাছটা, ওটা বেঁচে আছে, এখনো মরে যায়নি। আবার আবার নতুন করে বেঁচে উঠেছে, নতুন করে। বৌদি, এটা কোনো বিশেষ ইঙ্গিত নয় তো? মানে অলৌকিক কোনো ইঙ্গিত? অলৌকিক? হ্যাঁ, কি অলৌকিক?
নায়ার, আপনি এর থেকে কিসের ইঙ্গিত পাচ্ছেন? প্লিজ মিস্টার নায়ার, আপনি চুপ করে থাকবেন না, বলুন না এই Stop it, সুষমা, stop it. হ্যাঁ, তোমার ওই অলৌকিক ভেলকিবাজির কাহিনী শুনিয়ে আমাদের মধ্যে আর বিভ্রান্তির সৃষ্টি করো না, প্লিজ। না 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 দাদা, না না, আমি কোনো কাহিনী শোনাচ্ছি না, আমি শুধু কিছু ওই সম্ভাবনার কথা বলছি। মিস্টার নায়ার, আপনি কিছু মনে করবেন না। ও শুনতে না চায় না শুনতে। আপনি আমাকে প্লিজ কি পাচ্ছেন? বৌদি, হ্যাঁ হ্যাঁ, আজকে কত তারিখ? আজ 30 আগস্ট। 30 আগস্ট। 30। আপনার অনুমান কিন্তু ঠিকই। 4 বছর আগে ঠিক এই দিনে আপনার বড় ছেলে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান নিয়ে ওই আন্দামানের আকাশ থেকে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, তাই না বৌদি? নায়ার, কেন কেন একটা পুরনো স্মৃতিকে এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে তুলছো বলো তো? হ্যাঁ, গত 4 বছর ধরে যে বেদনাকে আমরা সময়ের গভীরে তলিয়ে দেওয়ার চেষ্টা করছি, তাকে নিয়ে প্লিজ আর কাটাছেঁড়া করো না। সে বেদনা প্রতিনিয়ত আমাদের ভেতর থেকে পুড়ে 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 খাচ্ছে। বাইরে থেকে আমরা যতই স্বাভাবিক থাকার অভিনয় করি না কেন, ভেতরে আমাদের কাণ্ড প্রস্থ জ্বলছে। সুমন্ত্রণ নেই, সুমন্ত্রণ নেই, সুমন্ত্র আর ফিরে আসবে না। না, সে আছে। সুমন্ত্র বেঁচে আছে। ওর বেঁচে থাকার উপরে ও বেঁচে আছে এই আশা নিয়ে আমিও বেঁচে আছি। ওর বেঁচে থাকার উপরে এই পরিবারের অনেক কিছু নির্ভর করে আছে। সেটা ভুলে যাচ্ছ কেন? হ্যাঁ, ওর মঙ্গল কামনায় আমি সকাল থেকে সন্ধ্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাচ্ছি। সে প্রার্থনা মিথ্যে হয়নি। প্রার্থনা, প্রার্থনা, প্রার্থনা। হ্যাঁ, প্রার্থনা। যে বিশ্বাস আমার মধ্যে রয়েছে সে বিশ্বাস তোমার। তুমি ওর বাপ নও, তুমি ওর বাপ নও। হ্যাঁ, তবে তবে কেন কেন হারাবে তুমি তোমার বিশ্বাস? কেন হারাবে? আমিও তোমার মতো বিশ্বাস করতে চাই। আমি তোর জন্মদাতা পিতা সুষমা, সুষমা, আমিও তোমার মতো সুদৃঢ় ভাবে বিশ্বাস করতে চাই, কিন্তু পারি না। ভয়ে আমার বুক কেঁপে ওঠে, দুর্বল হয়ে পড়ি। কেন হবে? আমি তো কারণ থেকে আমার বিশ্বাসটা হারাইনি। তোমরা তুমি যা বলেছো আমি তাই বিশ্বাস করেছি, যা করতে বলেছো আমি তাই নিঃসংকোচে করে গেছি। তাহলে তোমরা আমাকে বিশ্বাস করতে পারছো না কেন? আমি তো বলছি সুমন্ত্র আছে, ও একদিন ঠিক ফিরে আসবে। তোমরা আমাকে বিশ্বাস তুমি শান্ত হও, তুমি শান্ত হও, শান্ত হও সুষমা, শান্ত হও। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। সুমন্ত্র ফিরে আসবে, সুমন্ত্রকে ফিরে আসতেই হবে। না, তুমি বাগানের ওই গাছটা নিয়ে কি যেন বলছিলে? মিস্টার নায়ার, আপনি কি অলৌকিক ইঙ্গিতের কথা বলছেন? হ্যাঁ। বলুন না। না, আমরা যদি ঘটনাক্রমকে মিলিয়ে দেখি তাহলে এই দাঁড়ায় যে আজ থেকে 4 বছর আগে 30 আগস্ট ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে দাদার নামে একটা টেলিগ্রাম এসেছিল যে আপনাদের বড় ছেলে সুমন্ত্র বসু, যে কিনা একজন ইন্ডিয়ান এয়ারফোর্সের টেস্ট ডেকোরেট পাইলট, একটা যুদ্ধ বিমান নিয়ে উড়ানে গিয়েছে। কোনো একটা টেকনিক্যাল কারণে সেই বিমানটি আন্দামানের আকাশে গভীর জঙ্গলে ভেঙে পড়ে। এয়ারফোর্সের অনেক চেষ্টা সত্ত্বেও সে তাদের সাথে কোন রকম যোগাযোগ স্থাপন হয়নি। 4 বছর পরে 30 আগস্ট 1945
সেই বিমানের ধ্বংসাবশেষ এবং পাইলটে কোনো রকম খোঁজ খবর পাওয়া যায়নি। আমরা যেটা ওই ইন্ডিয়ান এয়ারফোর্সের টেলিগ্রামের যে শব্দগুলি ছিল তা থেকে জানতে পারি লেখা ছিল মিসিং ইন অ্যাকশন। সুতরাং সুমন্ত্র বসু যে মৃত সেটা কিন্তু আমরা জোর দিয়ে বলতে পারি না। মানে সত্যি ওই প্লেন ভেঙে পড়া মানুষটি পাইলট না, মানে তাহলে তো সেটা টেলিগ্রামে থাকতো, তাই ভাবে থাকতো না। হ্যাঁ, যান্ত্রিক গোলযোগ নজরে পড়ার পর একজন পাইলট যদি সময় মতো ইজেক্ট করে বেইল আউট করতে পারে তাহলে কিন্তু সে বাঁচতেও পারে। তবে আমাদের বড় খোকা যে সেটা করেনি আমরা জানছি কি করে? হ্যাঁ, তাহলে সে গেল কোথায় সুষমা? সুমন্ত্র তাহলে কোথায় আছে? আমাদেরকে ছেড়ে, সবাইকে ছেড়ে ও কোথায়, কেমন আছে? দাদা দাদা এই প্রশ্নের উত্তর তো আমাদের খুঁজে বের করতে হবে। তুমি পারবে না? হ্যাঁ? তোমার ওই জ্যোতিষ দিয়ে তুমি আমাদের সুমন্ত্রকে খুঁজে বের করতে পারবে? হ্যাঁ? দেখুন আপনি নিশ্চয়ই পাবেন। ওমা হ্যাঁ, মা! কি বলছিস? কি হলো? তোমরা সবাই এখানে? ও নায়ার আঙ্কেল, গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ, আরে আজ তো ছুটির দিন। হ্যাঁ আঙ্কেল। সেজে গুজে কোথাও বের হচ্ছে নাকি? হ্যাঁ, আসলে আঙ্কেল হ্যাঁ। কলকাতা থেকে আমার এক ছোটবেলার বান্ধবী আসবে। বান্ধবী আসছে। হ্যাঁ, আর ওকেই রিসিভ করতে যেতে হবে। বাহ বাহ, খুব ভালো। তার মানে বাড়িতে গেস্ট আসছে। হ্যাঁ, হ্যাঁ, তবে এই সন্ধ্যেবেলা আড্ডা মারার সময় না একটা নতুন মানুষ পাওয়া গেল। নতুন কথা, এই বন্যা তো এই বাড়িরই মেয়ে। হ্যাঁ, বন্যা এ বাড়ির মেয়ে কি করে হলো? বন্যার সম্বন্ধে যা জানার হ্যাঁ। আপনি সব কিছু জয়ন্তর কাছ থেকে জেনে। আহ। আমার রান্নাঘরের কাজ হয়েছে, আমি আসছি, আপনি গল্প করুন। বন্যা, হ্যাঁ বেশ সুন্দর না তো দাদা। কাল সকাল মানে সন্ধ্যেবেলা এত ঝড় বৃষ্টি আর আজ সকালে ওই বন্যা এসে হাজির। হ্যাঁ তা জয়ন্ত, হ্যাঁ আঙ্কেল। এই বন্যা এই বাড়ির মেয়ে হলো এটা কি করে সেটা তো বুঝলাম না। আসলে আঙ্কেল ব্যাপারটা কি বলুন তো, কলকাতা না ওরা আমাদের প্রতিবেশী ছিল। ও বাবা ওই হাওড়ার ব্যবসা শিফট করে নর্থ বেঙ্গলে আসার আগে আমরা সবাই একই সাথে থাকতাম, একই পরিবারের মতো। অবশ্য ওদের পরিবার বলতে ওরা দুজন, বন্যা আর ওর দাদা অভিক। কেন ওদের মা বাবা? ওদের মা মানে মাসিমা তো ছোটবেলাতেই মারা যায়। ও সরি সরি। আর ওদের বাবা মানে মুখার্জি আঙ্কেল আর কি। বিজয় মুখার্জি। বিজয় মুখার্জি মানে? ইয়েস, বিজয় মুখার্জি আমার জীবনের এক কলঙ্কিত অধ্যায়। আমার বিজনেস পার্টনার, আমার অভিন্ন হৃদয় বন্ধু, আর তার চেয়েও বড় পরিচয় হলো সে আমার বিশ্বাসের প্রত্যাশা। জয়, জয় কেন এই সমস্ত পুরনো কাসুন্দি ঘেটে ও এই কবর থেকে পুঁতিগন্ধময় লাশটাকে বের করছো? আমি ওসব ভুলতে চাই, ভুলতে চাই। মানে বাবা নায়ার আঙ্কেল জিজ্ঞেস। না ও সরি দাদা, সরি আমি জানতাম না ওই নামটার সাথে আপনার একটা অতীতে কোনো সম্পর্ক আছে। সম্পর্ক নয়, স্মৃতি, বেদনার স্মৃতি। সে বেদনা গভীর ক্ষতর মতো আমার হৃদয়ে গ্রথিত আছে। সামান্য খোঁচা দিলেই রক্ত চুইয়ে পড়ে, যন্ত্রণায় কুকড়ে উঠি আমি। জানো না, ওই বিজয় মুখার্জি একবার আমাকে একেবারে পথে বসিয়ে দিয়েছিল, কিন্তু আমি হার মানিনি। আমি ইন্ডাস্ট্রিতে আবার নিজেকে আমি প্রতিষ্ঠিত করেছি, শূন্য থেকে শুরু করে নিজেকে প্রতিষ্ঠিত করেছি, এবং সম্পূর্ণ নিজের চেষ্টায়। তবে এখন আর আমার কোনো চিন্তা নেই। এখন জয়ন্ত আছে আমার পাশে। দেশের টপ বিজনেস স্কুল থেকে গ্রাজুয়েট করেছি।
এবার ওর কাঁধে সমস্ত দায়িত্ব তুলে দিয়ে আমি অবসর নেব, রিটায়ারমেন্ট। কি জয়ন্ত, পারবে না? কেন নয় বাবা, প্রিন্সিপাল সব সাজিয়ে রেখেছে। আমার কাজ তো শুধু ওইটাকে একটু এগিয়ে নিয়ে- এই দেখো, ছুটির দিনে কে এলো? বাবা তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। হ্যাঁ, তো দাদা, হুম? ওই কলকাতার মানে পাটটা কি একদম চুকে গেছে না এখনো যাওয়া আসা? না না, ব্যবসার কাজ তো ওখানে আর এমন কিছু নেই, তবে থাকার মধ্যে আছে শুধু পুরনো বসত বাড়ি। ও হ্যাঁ, তাও আবার অনেক দিন ধরেই যাওয়া হয় না। এই না, হ্যাঁ, ওই আরে চলো না একবার ঘুরে আসি গিয়ে, দুই পরিবার মিলে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, অনেক দিন পর। হ্যাঁ, বেশ একটু আনন্দ হবে। একদম। হ্যাঁ আসুন আসুন। বাবা উনি মিস্টার কি, আপনি বাইরে দাঁড়ালেন কেন? ভেতরে আসুন। বাবা উনি মিস্টার শুভঙ্কর সান্যাল, সাংবাদিক। তোমার কাছে এসেছেন কোনো একটা কাজে। হুম, বসুন। থ্যাংক ইউ স্যার। দাঁড়ান, কি কারণে এসেছেন জানবার আগে জিজ্ঞেস করি, চা না কফি? কিচ্ছু না স্যার, আসলে আমার হাতে সময় খুবই অল্প, তাই সরাসরি প্রসঙ্গেই আসি, বুঝলেন। হুম। নমস্কার, আমি শুভঙ্কর সান্যাল, ফ্রিল্যান্স জার্নালিস্ট। এই উত্তর দর্পণ পত্রিকায় একটা আর্টিকেল লিখছি, সেই বিষয়ে আপনার সঙ্গে একটা সাক্ষাৎকার চাই স্যার। হ্যাঁ দেখুন, যদিও খবরের কাগজের খবর খুব একটা আমি পড়ি টড়ি না, তবে আপনার দু একটা আর্টিকেল আমি পড়েছি। তাই নাকি? হ্যাঁ, বাজেট সংক্রান্ত একটা আলোচনা পড়েছিলাম আমি আনন্দবাজার পত্রিকায়, বেশ শোরগোল তুলেছিল। দাদা, হ্যাঁ? দাদা মানে আমি চলি, হ্যাঁ আপনি মঞ্চ আলোচনা করুন, ঠিক আছে সেটা করুন। আর শোনো আমি আসি তাহলে, হ্যাঁ। হ্যাঁ ও জয়ন্ত জয়ন্ত জয়ন্ত, হ্যাঁ আঙ্কেল। সন্ধ্যেবেলায় এসি যাবো আড্ডা, হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই। আমরা সকলে মিলে বসে আড্ডা মেরে আনন্দের বন্যা বইয়ে দেবো, কেমন? ঠিক আছে, uncle। চলি দাদা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ বলুন মিস্টার সান্যাল, হাউ ক্যান আই হেল্প ইউ? আসলে আমি উত্তরবঙ্গের শিল্পের উন্নয়ন, তার বর্তমান ভবিষ্যৎ, এই নিয়ে একটা লেখা লিখছি, তাই আপনার কাছে দেখা করা। বাহ, এ তো বেশ ভালো কথা। এবার উত্তরবঙ্গের উপর মিডিয়ার ফোকাস হওয়ার খুব দরকার। ঠিক আছে, আপনি প্রশ্ন করুন, আমি যথাসাধ্য চেষ্টা করবো উত্তর দেওয়ার। ঠিক আছে তাহলে। ও আচ্ছা, এইটা অন করার আগে আপনাকে একটা সুখবর দিতে চাই স্যার। কি সুখবর? যদিও খবরটা এখন অফিসিয়ালি কনফার্ম নয়, তবে বিশ্বস্ত সূত্রে খোঁজ পেয়েছি চেম্বার অফ কমার্স এই বছর আপনাকে পূর্ব ভারতের বর্ষসেরা শিল্পপতি হিসেবে পুরস্কার দিতে চলেছে। বাবা এ তো দারুণ খবর। কংগ্রাচুলেশন বাবা, মেনি মেনি কংগ্রাচুলেশন। Thank you, thank you. দাঁড়াও আমি এক্ষুনি মাকে খবরটা দিয়ে আসি। জয়ন্ত, খবরটা পরে দিলেও চলবে। পরে দিলেও চলবে, অত তাড়াহুড়ো করার কি আছে? বসো বসো বসো। হ্যাঁ, আসলে জয়ন্তবাবু বুঝতেই পারছেন, এই ধরনের খবর না অফিসিয়ালি কনফার্ম হওয়ার আগে সেলিব্রেট না করাই ভালো, বুঝলেন। আমি তো এটাই বুঝতে পারছি না যে এত লোক থাকতে হঠাৎ আমাকে এটা। ও না না না, সেই কথা বলবেন না স্যার। গেল কয়েক বছরে আপনার যা বিজনেস গ্রো, তা তো রীতিমতো নজর কাড়া, আনপ্রেসিডেন্টেড। তাছাড়া আপনার ফ্যাক্টরির কর্মীরা যথেষ্ট খুশি। দেখুন, এটা মানতেই হবে যে আপনি যথেষ্টই যোগ্য মানুষ। অ্যাবসলিউটলি ট্রু। বলছেন? যাই হোক, তাহলে এবার কাজে ফেরা যাক। আমি এইটা অন করছি। আপনি শুধু একটু খেয়াল রাখবেন যে আমি যে কথাগুলো বলছি সেগুলো ঠিক আছে কিনা, কেমন? আপনি শ্রী সুমত বোস প্রথম জীবনে হাওড়া অঞ্চলে একটা খুচরো যন্ত্রাংশ, মানে ওই মেশিন পার্টসে সাপ্লাই করা দিয়ে কাজ শুরু করেন, তাই তো? রাইট। তারপর হাওড়া শিল্পাঞ্চলে প্রথমে একটা ছোট সাইজের ওয়ার্কশপ এবং সেখান থেকে ধীরে একটা মাঝারি সাইজের কারখানার গোড়াপত্তন করেন। কারেক্ট। ওই খুচরো যন্ত্রাংশের ব্যবসা করতে করতেই আপনি হঠাৎ সূক্ষ্ম এবং সূক্ষ্মাতিসূক্ষ্ম যন্ত্রপাতি বানানোতে মন দেন। রাইট। আচ্ছা, আপনাদের এই ধরনের যন্ত্রপাতি ঠিক কোথায় ব্যবহৃত হতো? ভারত সরকারের অস্ত্র কারখানাগুলো। আচ্ছা, একজন এই খুচরো মেশিন পার্টসের ব্যবসা করতে করতে প্রিসিশন টুলস, মানে যাকে বলে ওই সূক্ষ্মাতিসূক্ষ্ম যন্ত্রপাতি বানানো শুরু করে দিল, এটা একটু অস্বাভাবিক নয়? কেন অস্বাভাবিক? কেন? না মানে আপনি তো ইঞ্জিনিয়ার নন। হ্যাঁ, না। এই লেভেলের একটা সেট আপ করতে গেলে যে ধরনের টেকনিক্যাল নো-হাউ ফান্ড সবই তো লাগে, তাই আর কি।
এত বছর পর এই প্রশ্নের জবাব দেওয়াটা কি খুব জরুরি শুভঙ্কর বাবু? আমি পেরেছিলাম না করেছিলাম সেটাই কি যথেষ্ট নয়? আপনার মতো একজন শিল্পোদ্যোগী মানুষের সম্বন্ধে লিখতে গেলে এই তুচ্ছ খবরগুলো তো একটু জোয়ার জরুরি হবেই। এক সেকেন্ড। আমার সম্পর্কে মানে? হ্যাঁ, আপনার সম্পর্কে। না না, আপনি তো এখানে এসেছিলেন যে ওই উত্তরবঙ্গের শিল্পের বর্তমান ভবিষ্যৎ এইসব নিয়ে লিখবেন, তাই না? সে তো লিখছি। ওই প্রসঙ্গে আপনার কথা, আপনার সাফল্যের কাহিনী এগুলো তো এসেই যায়। তা আমার প্রসঙ্গটা এসেই যায় নাকি আপনি সেটাকে টেনে আনতে চান? কোনটা মিস্টার সান্যাল? ঠিক বুঝলাম না। না বোঝার মতো অত কঠিন কিছু বলেছি কি আমি? না, আমার কাছে এটাই পরিষ্কার হচ্ছে না যে আপনার ইন্টারেস্টটা কি উত্তরবঙ্গের শিল্পের বর্তমান ভবিষ্যৎ নিয়ে নাকি অন্য কিছু নিয়ে? বেশ, দেখুন, আপনার যদি এই প্রশ্নগুলোর উত্তর দিতে আপত্তি থাকে তবে জোরাজুরি করবো না। এক মিনিট মিস্টার সান্যাল, এখানে জোড়াজুড়ি বা না চলার প্রশ্নটা আসছে কোথেকে? বাবারই ব্যবসা বা কর্মপদ্ধতি নিয়ে কি কোনো স্বচ্ছতার অভাব আছে বলে মনে করেন আপনি, যে আপনাকে জাল করে জবাব বার করে দিতে হবে? তাহলে তো মিটেই গেল। বলুন, প্রশ্নগুলো আরেকবার করি তো। না, প্রয়োজন হবে না। প্রশ্নগুলো আমার মনে আছে। আমার এক বন্ধু, বাল্য বন্ধু, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ইংল্যান্ডে চলে যায় উচ্চতর শিক্ষার জন্য। দেশে ফিরে আসে ভারত চীন যুদ্ধের কিছুদিন পরে। আর সেই সময় দেশের শিল্পনীতিতে বেশ কিছু পরিবর্তন আসে, আশা করি আপনি সেগুলো জানেন। হ্যাঁ, সরকার তখনই বোধহয় সিদ্ধান্ত নেয় যে অস্ত্রশস্ত্র নির্মাণে এবার ভারতকে উদ্যোগী হতে হবে, আর তাই বেসরকারি সংস্থাগুলোকেও এই ব্যাপারে উৎসাহিত করতে হবে। রাইট। তো আমি আমার বন্ধুকে বললাম যে এই হচ্ছে সুযোগ, চলো আমরা কাজে লেগে পড়ি। তা বন্ধুটিও রাজি হয়ে গেল। তাই বেশ, তাহলে একজন উচ্চশিক্ষিত ইঞ্জিনিয়ার আপনার প্রকল্পের সাথে যুক্ত হওয়ায় আপনার ওই কারিগরি দক্ষতার প্রয়োজনটা মিটলো, কিন্তু অতগুলো টাকা আপনি কোথায় পেলেন মিস্টার বোস? চুরি করিনি নিশ্চয়ই মিস্টার সান্যাল। দেখুন মিস্টার সান্যাল, ব্যবসা করার ইচ্ছে থাকলে টাকার অভাব হয় না। প্রকল্প যদি লাভদায়ী প্রমাণ করা যায় না, ব্যাংক ছাড়াও বাজার থেকে টাকা তোলা কিন্তু সম্ভব। হ্যাঁ, আর এছাড়া ওই আমরা কিছু ব্যক্তিগত সম্পত্তির বিনিময়ে অনেক টাকা তুলতে সক্ষম হয়েছে। শুনেছি। আচ্ছা, এই সময় আপনাদের কোম্পানি প্রিসিশন টুলস অন্যান্য বাকি সব বানানোর সাথে সাথে ভারতের প্রতিরক্ষা দপ্তরের জন্য প্রিসিশন টুলস বানাতে শুরু করে, তাই তো? ঠিক কথা। বাহ, আপনি তো দেখছি একেবারে পুরো হোমওয়ার্ক করেই এসেছেন আমার ইন্টারভিউ করার জন্য। একটু হোমওয়ার্ক তো করতেই হয় স্যার। আচ্ছা, আপনাদের কোম্পানি বিএম ইঞ্জিনিয়ার্স এর বি এবং এম এর পুরো ফর্মটা কি বলতে পারে? মিস্টার সান্যাল, আপনি কি খাবেন? চা, কফি বা অন্য কিছু? চল তো ভেতরে খবর দাও। হ্যাঁ বাবা, একটু জয়ন্ত বাবু, দরকার হবে না, ওগুলো আমি এমনিতেই একটু কম খাই মিস্টার বোস। আচ্ছা, আপনারা এখন আর প্রতিরক্ষা দপ্তরের জন্য কোনো কিছুই বানান না, তাই না? না, কেন? কারণ সরকার এখন সিদ্ধান্ত নিয়েছেন যে ওই প্রতিরক্ষা সংক্রান্ত যন্ত্রপাতি নিজেরাই বানাবে। তাই সরকারের এই হঠাৎ করে সরকারি নীতির পরিবর্তন মানে প্রাইভেট কোম্পানিগুলোকে প্রতিরক্ষা দপ্তরের মাল সাপ্লাই থেকে বাদ দেওয়ার পেছনে কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয় স্যার? সেটা তো আপনি সরকারকে জিজ্ঞেস করুন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? না মানে তবু আপনার কি মনে হয়? সরকারের ডাইভার্সিফিকেশন, সিকিউরিটি রিজনস, নাকি মিসট্রাস্ট, বিশ্বাসের অভাব? What do you mean? দেখুন মিস্টার সান্যাল, সরকার তার ইচ্ছে মতো নীতির পরিবর্তন করতেই পারে এবং তার জন্য সে কিন্তু কারুর কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। আচ্ছা, আপনাদের হাওড়ার ফ্যাক্টরিটা বন্ধ করে একেবারে ওই পাট চুকিয়ে সোজা উত্তরবঙ্গে এসে ব্যবসা শুরু করলেন কেন বলতে পারেন? সে কি মিস্টার সান্যাল, আপনি চান না যে উত্তরবঙ্গের শিল্পের উন্নতি ঘটুক? হ্যাঁ, উত্তরবঙ্গ দেশের অর্থনীতিতে অগ্রণী ভূমিকা পালন করুক, চান না সেটা? হ্যাঁ, চাকরি সূত্রে হোক বা যে কোনো কারণেই হোক, বর্তমানে আপনিও তো উত্তরবঙ্গেরই বাসিন্দা, তাই নাকি? অবশ্যই চাই।
উত্তরবঙ্গের প্রতি আপনার এই কি বলবো স্নেহ বদান্যতা কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে মিস্টার বোস। আর হ্যাঁ, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ওই সময় উত্তরবঙ্গে শিল্প শুরু করবার জন্য সরকারের তরফ থেকে বিশেষ কিছু ছাড় ও আর্থিক সুবিধাও দেওয়া হচ্ছিল। সেগুলো কিছু কম নয় মিস্টার সান্যাল। বটে। আচ্ছা, আপনাদের কোম্পানি বিএম ইঞ্জিনিয়ার্স এর প্রিসিশন টুলস নামে একটা বিশেষ ডিভিশন ছিল না, যেখানে ফাইটার জেটের কিছু জটিল যন্ত্রাংশ তৈরি হতো? ছিল প্রিসিশন টুলস এখনো আছে। সেখানে কি ফাইটার জেটের পার্টস এখনো তৈরি হয়? চুপ করে থাকবেন না মিস্টার বোস, এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, পাঠক কিন্তু জানতে চাইবে। আপনার এই পাঠক কে মিস্টার সান্যাল? কে আপনাকে এখানে পাঠিয়েছে? কে 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 পাঠাবে, কে বলবে? দেখুন, প্রিসিশন টুলস ছিল এবং আছে, থাকবেও। কারো কোনো চক্রান্তই সেটা বন্ধ হবে না। এই বিষয়ে আমি আর কোনো প্রশ্নের জবাব দেব না। তা আপনি হঠাৎ এই চক্রান্তের কথা কেন বললেন স্যার? এটা বন্ধ করে দিচ্ছেন কেন? আমার ইন্টারভিউ কিন্তু এখনো শেষ হয়নি। ইন্টারভিউ শেষ হলো কি হয়নি সেটা আমি ঠিক করবো না কেউ। অগত্যা, দেখুন, জোর আমি আপনাকে করতে পারি না, তবে এই ইন্টারভিউটা শেষ করতে পারলে কিন্তু। দেখুন, প্রিসিশন টুলস নিয়ে আগেও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেটা আমি অস্বীকার করছি না। নিম্নমানের যন্ত্রাংশ সাপ্লাই করার অপরাধে ভারতের প্রতিরক্ষা দপ্তর, আরো স্পেসিফিক্যালি বললে ভারতীয় বিমান বাহিনী, আপনাদের সব টেন্ডার বাতিল করে দেয়। আর তাই আপনাদের বিএম ইঞ্জিনিয়ার্স বন্ধ হতে পারে। কিন্তু বন্ধ হয়নি, বন্ধ হয়নি। আগুন পাখি ফিনিক্সের মতো ছাইয়ের ভেতর থেকে মাথা তুলে দাঁড়িয়েছে বিএম ইঞ্জিনিয়ার। আর শুধু মাথা তুলে দাঁড়িয়েছে বললে ভুল হবে মিস্টার সান্যাল। এই কোম্পানিকে ঘিরে আরো অনেক প্রকল্পের জন্ম হয়েছে উত্তরবঙ্গে, এটা ভুলবেন না। সে তো বটেই, আপনারই আবার শূন্য থেকে শুরু করে ঘুরে দাঁড়ানোকেই না সম্মান জানাতে চেম্বার অফ কমার্স আপনাকে পুরস্কৃত করছে স্যার। সরি আপনাকে এইভাবে প্রভোগ করার জন্য। আসলে বুঝতেই পারছি, জার্নালিস্টদের না একটু আধটু এই প্রভোগ করতেই হয় খবর বের করার জন্য। এইটা তাহলে আরেকবার অন করি? না, দরকার নেই। আপনি প্রশ্ন করুন, প্রয়োজন বুঝলে আমি উত্তর দেব, তবে সবটাই হবে অফ দ্য রেকর্ড। বেশ, তাহলে অফ দ্য রেকর্ডই জবাব দিন ওই একটা প্রশ্ন যেটা আপনি এড়িয়ে গেলেন। দাঁড়ান মিস্টার সান্যাল, বাবা তো আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। না 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 না, একটা প্রশ্ন ছাড়া। কোন প্রশ্ন? হয়েছে, আপনাদের কোম্পানি বিএম ইঞ্জিনিয়ার্স এর বি এবং এম এর পুরো ফর্মটা আমি বলি। বি হচ্ছে বোস, মানে আপনি, আর এম হচ্ছে মুখার্জি, মানে মিস্টার বিজয় মুখার্জি, আপনার ওই বিলেত ফেরত ইঞ্জিনিয়ার বন্ধু, যে ছিল আপনাদের ইঞ্জিন হেড ডিভিশনের স্রষ্টা এবং আপনাদের কোম্পানির 50% মালিক। কি ঠিক বললাম? আমি তো এটাই বুঝতে পারছি না যে উত্তরবঙ্গের শিল্পের বর্তমান ভবিষ্যতের সঙ্গে এই প্রসঙ্গটা কিভাবে জড়িত। আচ্ছা, মিস্টার মুখার্জি তো এখন জেলে, তাই না? ভারতের বিমান বাহিনীকে ডিফেক্টিভ ইঞ্জিন হেড সাপ্লাই করার অপরাধে সিবিআই এ রুজু করা মামলায় দেশদ্রোহিতার দায়ে জেল কাটছেন। কি দুঃখের ব্যাপার না, অথচ আজ উনি বাইরে থাকলে আপনার সাথে এই বর্ষ সেরা শিল্পপতির পুরস্কারটা বেশ ভাগ করে নিতে পারতেন। আমার একটা কাজে বেরোতে হবে। হ্যাঁ বাবা, আমি যাচ্ছি। তোমারও তো যাওয়ার ছিল। হ্যাঁ ঠিক যাও। ঠিক। জয়ন্তবাবু, হ্যাঁ বলুন। আপনার দাদা এয়ারফোর্সে টেস্ট পাইলট ছিলেন না? কেন? ছিল বলছেন কেন? না মানে উনি তো প্লেন ক্র্যাশ করে। মিস্টার সান্যাল, বাবা তুমি শান্ত হও। হ্যাঁ মা? জয়ন্ত, তোর একটা কল আছে। কল? কে ফোন করেছে মা? ঠিক বলতে পারবো না, ওই গলাটা কিরকম অচেনা লাগলো, বললো জরুরি দরকার, তুই দেখ না একবার কথা বলে দেখ। হ্যালো হ্যালো, হ্যাঁ একটু জোরে কথা বলুন। হ্যালো হ্যালো হ্যালো
মিস্টার বোস, আপনার এই মহামূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ থাকবো। আজকে তাহলে আসি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তবে হ্যাঁ, দু একটা প্রশ্ন যদি বাকি থেকে যায় পারমিট করবেন একবার ফোন করে আপনার সাথে কথা বলে নিন। আসছি ম্যাডাম। কে গো? হ্যাঁ? সাংবাদিক ইন্টারভিউ করতে এসেছিল, কিন্তু ইন্টারভিউ চেয়ে জেরাটাই বেশি ছিল। কেন? পুরনো কথার কাসুন্দি ঘেটে সবই জেরা করছিল। হ্যাঁ, বিজয়ের কথা, প্রিসিশন টুলস, ইঞ্জিন হেড, হাওড়া ছেড়ে কেন উত্তরবঙ্গে এলাম, এই সমস্ত কথা জিজ্ঞেস করছিল। যে ঘটনা চোখে মুখে গেছে তাকে আবার খুঁজিয়ে তোলা কেন? আমিও তাই ভাবছি, সুষমা, কেউ কি অলক্ষে আবার কোনো নতুন চক্রান্তের জাল বুনছে? ঠিক বুঝতে পারছি না। তবে তোমাকে একটা খবর দেওয়া ছিল। কি খবর? অভিক আসছে। কে? অভি? কখন? তুমি কি করে খবর পেলে? জয়ন্তকে ফোনটা অভিকই করেছিল বাস স্ট্যান্ড থেকে। ও, তার মানে ওরা ট্রেনে আসছে? সেটা বড় কথা না। হ্যাঁ? জয়ন্ত বলেছিল যে শুধু বন্যা আসছে, অভিকের আসার কিন্তু কোনো কথা ছিল না। কিন্তু এত বছর বাদে ওটা দুজনে মিলে আসছে একেবারে এখানে। হ্যাঁ? ঠিক আছে তো তুমি চিন্তা করছো কেন? ভাই বোন ইচ্ছে হয়েছে তারা দুজনে আসছে। হ্যাঁ, তুমি অস্থির হচ্ছ কেন? না, ফোনে অভিকের গলাটা কেমন যেন ঠান্ডা শোনালো। তার মানে কে ফোন করছেন জিজ্ঞেস করাতে নিষ্ক্রিয় গলায় বলল, আমি অভিক মুখার্জি বলছি, জয়ন্ত বোসের সঙ্গে কথা বলতে চাই। আমি আনন্দে চিৎকার করে উঠলাম, বললাম, অভিক, কতদিন বাদে তোর গলা শুনলাম, বলতো কেমন আছিস বাবা, কোথা থেকে কথা বলছিস তুই? একটু চুপ করে ঠান্ডা গলায় বলল, আমি ভালো আছি মাসি, আর কিছুক্ষণের মধ্যে আমি তোমাদের বাড়ি পৌঁছে যাবো। ডুয়ার্সের বাস স্ট্যান্ড থেকে বলছি। ঠিক আছে, তো অভিক আসছে, তো তুমি অত অস্থির হচ্ছ কেন? কেন চিন্তা করছো? না, যে রাগ, প্রীতিষ্ণা, সবকিছু নিয়ে অভিক একদিন বন্যার হাত ধরে আমাদের বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। আজ এমন কি হলো যে আবার দুজনে মিলে ফিরে আসছে? হ্যাঁ, ঠিক আছে, আসুক, তুমি চিন্তা করো, তুমি চিন্তা। হ্যালো হ্যালো হ্যালো। জয়, হ্যাঁ? বন্যার সঙ্গে যে অভিজ্ঞ আসছে এ কথা তুমি আমাকে আগে বলো তো। আরে মা, আমি কি করে জানবো? আমি তো নিজেই এখন সবকিছু জানছি। ওনার তো রাতের ট্রেনে আসার কথা ছিল, এরকম লাস্ট মোমেন্টে কেন প্ল্যান চেঞ্জ, আমি কিচ্ছু বুঝতে পারছি না তো। আচ্ছা, অভিকের সঙ্গে না হোক, কিন্তু বন্যার সঙ্গে তো তোমার নিয়মিত যোগাযোগ আছে, তো বন্যাও তোমাকে কিছু বলেনি? না বাবা, এমনকি আমি অভিককে বললাম বন্যাকে ফোনটা দিতে, মুখে পরে ফোনটা কেটে দিল। চেঞ্জ। আচ্ছা, বন্যা এখানে আসবে, থাকবে, এ সব কিছু তো আমি তোমার থেকে জানতে পেরেছি জয়। আচ্ছা, বন্যার কি একবারও উচিত ছিল না ফোনে অন্তত একবার হলো কথাগুলো আমাকে জানানো? আহা, সুষমা, অনেকদিন বন্যা তোমার সঙ্গে যোগাযোগ নেই, তাই হয়তো সেই আড়ষ্টতায় তোমাকে ফোনটা করতে পারেনি, তাই না জয়? তা নয় বাবা, তার মানে আসলে বন্যা এখানে আসতেই চাই। তবে আমি ওকে ইনসিস্ট করেছি মা। কি? ইনসিস্ট করেছো কেন? হ্যাঁ, মানে একটা সিদ্ধান্ত পাকাপাকি করবার জন্য। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত? হ্যাঁ, মানে আমি বন্যাকে বিয়ে করতে চাই, আর বন্যারও তাতে কোনো আপত্তি নেই। কি? আরে এ তো ভালো সিদ্ধান্ত, হ্যাঁ, খুব ভালো সিদ্ধান্ত। কি বলো সুষমা? হ্যাঁ, অসম্ভব, এ বিয়ে হতে পারে না। সে কি, কেন অসম্ভব কেন? হ্যাঁ, আরে জয় সুপ্রতিষ্ঠিত, বন্যাও ভারী মিষ্টি মেয়ে, ছোটবেলা থেকেই আমরা চিনি, তো এখানে আপত্তিটা কোথায়? হ্যাঁ মা, তুমি প্লিজ অমত করো না, প্লিজ। না না না, এ বিয়ে হবে না, হতে পারে না, এটাই আমার শেষ কথা। আচ্ছা, কি ছেলে মানুষই করছো বলো তো? হ্যাঁ, ওর বাবা মানে আমাদের বিজয় যেই অপরাধ করেছে, সেই অপরাধের শাস্তি তো তুমি ওই মেয়েটাকে দিতে পারো না। আমি বন্যাকে কোনো রকম শাস্তি দিতে চাইছি না। আমি সেদিনও ওকে আমার মেয়ের মতো ভালোবাসতাম, আজও তাই বাসি। এই দেখো, আচ্ছা সুষমা, আমরা আমাদের ছেলেদের জন্য, আমাদের সন্তানদের জন্য কি এমন আছে যেটা আমরা করি? বলতো? হ্যাঁ মা, আমি যদি বন্যাকে বিয়ে করে সুখী হই,
তাহলে ক্ষতিটা কোথায় বলো মা? না না, ওই এক সন্তানের সুখের জন্য আমি আর এক সন্তানের সুখকে বিসর্জন দিতে পারবো না। এই সুষমা, কি সমস্ত হেয়ালি করছো বলো তো? বাহ, আজ আমার কথা তোমার খেয়ালই লাগছে? তুমি না বলেছিলে যে সন্তানদের সুখের জন্য তুমি সব করতে পারো? হ্যাঁ বলেছিলাম, এবং এখনো বলছি। তাহলে তুমি তোমার বড় ছেলে সুমন্তের কথা ভুলে গেলে কি করে? মা মা মা, এখানে দাদার প্রসঙ্গটা আসছে কিভাবে মা? আসছে এই কারণে তোমরা সবাই হয়তো ভুলে গেছো যে সুমন্ত বন্যার বাগদত্তা ছিল। সুষমা, সুষমা, নির্মম হলেও এ তো সত্যি যে সুমন্ত্র আজ আমাদের মধ্যে নেই। আদৌ সে কোনোদিন বাবাকে এই কথা তুমি বলতে পারলে? হ্যাঁ, মা, দাদাকে আমিও কম ভালোবাসি না, কিন্তু দাদা যে বেঁচে আছে একটা বিশ্বাসকে ধরে, একটা ভ্রান্ত ধারণাকে আঁকড়ে রেখে তুমি আমাদের সবার পথ চলাকে বন্ধ করে দিতে চাইছো না? আহ, আহ, এরা কারা? হ্যাঁ, কারা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে? এরা আমার আপনজন, এরাই আমার পরিবার। সুষমা, তোমাদের কাজ আমার এত অপরিচিত, এত অচেনা লাগছে কেন বলতে পারো না? হ্যাঁ, সমুদ্র, 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 শুনতে পাচ্ছিস তুই? কোথায় আছিস তুই? কবে আসবি? দেখ, দেখ না ওরা কি বলছে, দেখ না, তুই শুনতে পাচ্ছিস? সুষমা, সুষমা, সত্যটাকে মেনে নিতে শেখো, বাস্তবের মুখোমুখি দাঁড়াতে শেখো। সত্য, বাস্তব, এই আপ্তবাক্যটা নিজের জীবনে কোনোদিন পালন করেছো মিস্টার বোস? এইভাবে কেন বলছো? আচ্ছা মা, দাদা যে বেঁচে আছে বা সে কোনোদিনও ফিরে আসবে, তার কি কোনো প্রমাণ আছে তোমার কাছে? দ্বিতীয়বার এই কথাটা আর উচ্চারণ অবধি করবে না জয়। সুমন্ত্র আছে, সুমন্ত্র থাকবে। সেনা থাকলে এই বোস পরিবার কক্ষচ্যুত নক্ষত্রের মতো হারিয়ে যাবে চিরতরে। যাও, দরজাটা খুলে দাও আর সম্ভব হলে অভিকের সামনে ব্যবহারটা স্বাভাবিক রেখো। বাবা, তুমি এই যে অভিক। অভিক, অভি, এসো এসো এসো, অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো। এসো। কেমন আছিস বাবাকে? আর এ কি চেহারা হয়েছে তোর? বন্যা কোথায়? বন্যা আসেনি। আসেনি কেন? আশ্চর্য ব্যাপার, কাল রাত অব্দি কথা হলো যে বন্যা আসছে, আর আজকে তুমি বলছো বন্যা আসেনি। স্ট্রেঞ্জ। তা তুমি হঠাৎ এখানে এতদিন পরে? বন্যা আসেনি, আর তার থেকে এলো অভিক। আমি আসলে তোমাদের কাছে খুবই অবাঞ্ছিত, তাই না জয়? ছি, 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 ছি। এ কি কথা বলছিস ওকে? তুই অবাঞ্ছিত কেন হবি বাবা? তুই কিন্তু সেই আগের মতো রাগি আর জেদি আছিস অভি। আরে এই তোর কি মনে হয় রে? এই মাসিটাও তোর কাছে পর হয়ে গেছে? হ্যাঁ, কি রে? না মাসি, আর সব পর হয়ে গেল, তুমি যে সেই একই রকমের আছো। আচ্ছা, কিরকম রে? হ্যাঁ? ওই যে সেই মাথায় সিঁদুরের টিপ, হ্যাঁ? অন্নপূর্ণার মতো যাচ্ছে রূপ, গায়ে গায়ে ভাবা কণ্ঠ,
কি করে বানিয়েছিস? হ্যাঁ, দুজনে একা একা থাকিস, খাওয়া দাওয়া নিশ্চয়ই ঠিক করে করিস না। হ্যাঁ, আরে, এরকম করবে কি করে বাঁচবি অভি? হ্যাঁ, করবো বেঁচে থেকে বলতে পারো মাসি। তোমার এ কি কথা অভি? আমি বন্যা আমরা আমরা বেঁচে থেকে কি করবো? এ কি অলক্ষণ কথা বলছিস অভি? বেঁচে থেকে কি করবো মানে? করবে বেঁচে থেকে? হ্যাঁ? ওই সেই সব মানুষেরা লোকের কাছে কি করে মুখ দেখাবে যাদের যাদের জন্মদাতা বাপ একজন জেল খাটা আসামি, হ্যাঁ? যাদের বাপ ওই দেশের এতগুলো তরতাজা সৈনিকের এভাবে অকালে মৃত্যু ঘটাতে পারে, হ্যাঁ? যাদের বাপ ওই সামান্য কিছু মুনাফার জন্য নিজের দেশের এত বড় একটা ক্ষতি করতে পারে, হ্যাঁ? কি করবে বেঁচে থেকে? ছি, 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 ছি। এসব ভেবে দুঃখ পাস না। এটা তোদের অপরাধটা কোথায় বল বাবা? হ্যাঁ, অপরাধ সেই অপরাধ হচ্ছে আমরা ওই মানুষটার সন্তান, আমরা আমরা ওই লোকটার সন্তান, হ্যাঁ। আচ্ছা, মানুষ যদি তার পিতা তার জনকের সব সম্পদে সব সম্মানের উত্তরাধিকার হতে পারে, তাহলে তার সব অসম্মান, তার সব অপরাধের দায়ভার সে কেন নিতে পারবে না? তা তুমি বলতে পারবা? সেটা অপরাধ হচ্ছে আমরা ওই লোকটার সন্তান। ঠিক আছে ঠিক আছে, এই সমস্ত আলোচনাগুলো এখন থাকো। ও জার্নি করে এসেছে, ও ক্লান্ত, ওকে নিয়ে ভেতরে যাও, খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো। না 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 মাসে, আমি তো এখানে থাকতে আসিনি, কিছু জরুরি কাজে এসেছি বলেই চলেছি। একবার ভেবেছিলাম কোনোদিনও হয়তো আর তোমাদের মুখ দেখবো না, কিন্তু এই যে বন্যার জন্য আজ আমাকে আসতেই হলো এখানে, একটা পুরনো হিসেবে চূড়ান্ত বোঝাপড়া করে নিতে আজ আমাকে আসতেই হলো। পুরনো হিসেব, চূড়ান্ত বোঝাপড়া, এসব তুই কি বলছিস অভি? আমি তো কিছু বুঝতে পারছি না। মা তুমি আর ওকে অনুরোধ করো না তো, বোঝাই তো যাচ্ছে যে ওখানে একটা কনফ্রন্টেশন করতে এসেছে। আচ্ছা তুই চুপ কর না, এবার তুই চুপ কর। কি বললে তুমি জয়ন্ত? হ্যাঁ, কনফ্রন্টেশন, সংঘাত। ইচ্ছা যদি আমার থাকতো না জয়ন্ত, তাহলে বসু পরিবারকে ধুলোয় মিটি দিতে আমার 2 মিনিটও সময় লাগতো না। মুখ সামনে কথা বলো অভিক। বোস পরিবারের ভিড় ততটা নড়বড়ে নয় যে। আর চুপ করো না, কি শুরু করলে বলো তো তোমরা? আর অভি, তোর কি হয়েছে বাবা? তোর যা বলার তুই সব কিছু সব বল। তুমি তুমি ভেতরে যাও না, আমি ওর সাথে দুটো কথা বলেই চলে যাবো। তুমি ভেতরে যাও। না, আমি কোথাও যাবো না। তুই যা বলবি সব আমার সামনে বলবি। যা বলবি। বেশ, তুমি সব শুনতে চাও তাই? মাসি, মাসি, তুমি চাও না যে বন্যা এবারে বউ হয়ে আসুক? হ্যাঁ, তবে জয় সুমন্ত যে যা বলে বলুন, আমি তো জানি সুমন্ত আছে। ও ঠিক একদিন ফিরে আসবে। ঠিক ঠিক ফিরে আসবে। জানতে পারছি তোর যদি কালকে সত্যি সুমন্ত ফিরে আসবে, হ্যাঁ, তুমি পারবে? তুমি পারবে এই একটা কলঙ্কিত পরিবারের মেয়েকে নিজের ঘরে পুত্রবধূ করে তুলতে? হ্যাঁ, কি গো কি গো, এখন চুপ করে আছে কেন? উত্তর দাও না, তোমার উত্তরটা জানা আমার অত্যন্ত জরুরি। মাসি, তুমি বলো তুমি পারবে? পারবে? 100 কারণ আমি মনে করি তোমাদের বাবা পরিস্থিতির শিকার। তুমি তা বিশ্বাস করো মাসি? কি বললে? কি বললো সুষমা? যে লোকটা ইচ্ছাকৃতভাবে সুপরিকল্পিত উপায়ে আমাকে, আমার ব্যবসা, আমার ফ্যাক্টরিকে ধুলোয় মিটিয়ে দিতে চেয়েছিল, সেই লোকটা পরিস্থিতির শিকার? হ্যাঁ, ধোয়া তুলসী পাতা। মিস্টার বোস, বাহ, আপনার অভিনয় শৈলী সত্যিই তো দেখছি আর কোনো জবাব নেই। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় জঘন্য অপরাধ করে কেমন নির্লিপ্ত মুখে আপনি কি অসাধারণ অভিনয় করে চলেছেন, কি অপূর্ব। বাবা, এবার বুঝতে পারছো তো ইন্টারভিউয়ার শুভঙ্কর সান্যাল কার লোক? হ্যাঁ, ইন্টারভিউয়ের নাম করে এই বাড়িতে আসা, সে বুঝে আমাদের ফিজিশিয়ান টিমকে জিজ্ঞাসাবাদ করা, আর তার কিছুক্ষণ পরে এই অভিকের এই বাড়িতে আসবে।
সবই কেমন একই সূত্রে বাঁধা? হ্যাঁ জয়, সবই ওই মুখার্জি পরিবারের চক্রান্ত। না 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 না, উনি কিন্তু ভুল করছেন। আপনি 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 ভুল করছেন মিস্টার বোস। শুভঙ্কর সান্যাল আমার লোক নয়, আমার লোকটা। তবে হ্যাঁ, ওকে আমি চিনি। কিছুদিন আগে কিছু তথ্যের খোঁজে ও এসেছিল আমার কাছে। প্রিসিশন টুলসে যা যা ঘটছিল সেটা যে একটা চূড়ান্ত চক্রান্ত, সেটা আজ ও অনেকদিন আগেই পেয়েছিল। ক্ষমতার আলিন্দে বসে থাকা কিছু প্রভাবশালী লোক নিজেদের পিঠ বাঁচাবার জন্য ওই শিখণ্ডীর মতন করে ব্যবহার করেছিল আমার বাবাকে। সেটাই সে এক্সপোজ করতে চেয়েছিল সংবাদপত্রের মাধ্যমে। তবে আমার জোগাড় করা তথ্যগুলো আমি যদি ওই শুভঙ্কর সান্যালের হাতে ধরিয়ে দিতাম না, সাপোজ আপনি এতক্ষণে শেষ হয়ে যেতেন, একদম ফিনিশড। ননসেন্স, অ্যাবসলিউট ননসেন্স। আসি আসি, তুমি চাও না যে অন্য এবারে বউ হয়ে আসো? তাকে বলতে আমার কষ্ট হলে আমি বলছি, বাড়ি তো দূর, ওই লোকটার ছায়াও আমার বোন মারা, সেটা আমি চাই না। সুষমা, সুষমা, ওকে তুমি এক্ষুনি বেরিয়ে যেতে বলো, নইলে কিন্তু আমি ঘাড় ধাক্কা দিয়ে ওকে বাড়ি থেকে বের করবো। রিক, তুমি কিন্তু তোমার শালীনতার সমস্ত সীমা পার করে যাচ্ছে এবার। খুব রাগ হচ্ছে তোমার, হ্যাঁ জানতো? নিজের বাবাকে এভাবে অপমানিত হতে দেখে তোমার খুব রাগ হচ্ছে। আমারও তো হয়েছিল, যখন আমি প্রথমবার ওই বাবাকে জেলের অন্ধকার কুঠিতে দেখতে পাই, যখন প্রথমবার বাবার মুখে সব সত্যিটা জানতে পারি। তার কিছুদিন পরে ওই আমি আর বোনটা তোমাদের বাড়ি থেকে হাত ধরে বেরিয়ে আসি। একজন জেল খাটা কয়েদি, হ্যাঁ, যে মিথ্যে কথা সাজিয়ে সাজিয়ে বলবে, এতে আর অবাক হবার কি আছে? ওনাকে একবার জিজ্ঞেস করো তো জয়ত্র, ওই প্রিসিশন টুলসের যে ডিপার্টমেন্ট ওই ফাইটার প্লেন গুলোতে জন্য ইঞ্জিন হেড তৈরি করতো, হ্যাঁ, তাতে যখন একটা লটে হেয়ার লাইন ক্র্যাক ধরা পড়ে, হ্যাঁ, যখন কোয়ালিটি কন্ট্রোল ডিভিশন সেগুলোকে বাতিল করবার জন্য নির্দেশ দেয়, তখন কে আমার বাবা মিস্টার বিজয় মুখার্জিকে বলে সেগুলোকে সব পাশ করে দিতে? আমি না। ক্ষমতার ওপরে তলায় বসে থাকা লোকদের ওপরে নিজের প্রভাব খাটিয়ে কে সবকিছু ম্যানেজ করে দেয়? হ্যাঁ, কে ওই সময়ের অভাব আর কন্ট্রাক্ট খাতা খাওয়ার হুমকি দেখি আমার বাবা মিস্টার বিজয় মুখার্জিকে ওগুলো সই করবার জন্য বাধ্য করে? কে? হ্যাঁ, কে? এই না 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 না, তুমি ওর কথা বিশ্বাস করবে, একেবারে বিশ্বাস করবে না। এটা চক্রান্ত, একটা ভয়ঙ্কর চক্রান্ত চলছে আমাদের বিরুদ্ধে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই 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 কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে? তুমি যে বলছো এর কোনো প্রমাণ আছে? আছে কোনো হার্ডকোর এভিডেন্স? থাকবে। কোনো প্রমাণ যাতে না থাকে তার জন্য পুরো ব্যাপারটা একটু আপনি টেলিফোনের ইনস্ট্রাকশনে করেছেন, তাই না মিস্টার বোস? এমনকি যাতে কোনো লিখিত প্রমাণ না থাকে তার জন্য আপনি সেদিনকে ওই অসুস্থ হওয়ার নাটক করে বাড়িতে বসেছিলেন ছুটি নিয়ে, আপনি সেদিনকে ফ্যাক্টরিতে আসেন। একদম বাজে কথা, একদম বাজে কথা। আমি সেদিন চরম অসুস্থ ছিলাম, সেদিন বাড়িতেই ছিলাম, আমি চরম অসুস্থ ছিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এত কথাই যখন বলছে তখন ওকে একবার জিজ্ঞেস করো, ওই টেস্ট সার্টিফিকেট গুলোতে যে সাইন করেছিল সে তো আর ওই সুমথ বসু নয়, হ্যাঁ? তাহলে কে সাইন করেছিল ওই টেস্ট সার্টিফিকেট গুলোকে? মিস্টার বিজয় মুখার্জি। ইয়েস, বিজয় মুখার্জি। ওটাই তো ছিল আপনার ট্রাম্প কার্ড মিস্টার বোস। বিশেষ আদালতে কিছু নামজাদা উকিলদের দাঁড় করিয়ে ওই সার্টিফিকেটের সইটা কিন্তু আপনি কাজে লাগিয়েছিলেন, নিজেকে আপনি বাঁচিয়েছিলেন, তাই না? তাহলে ওই সিবিআই কোর্টে সিবিআই এর উকিলেরা যখন বিজয়কে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিল, তখন ও কেন বিজয় কোনো কথাই বলেনি? হ্যাঁ, একে অভিযোগ মেনে নেওয়া ছাড়া আর কি বোঝায় মিস্টার অভিক মুখার্জি? ওর বাবা মিস্টার বিজয় মুখার্জি কেন কিছু উত্তর দেননি আপনি জানেন? কেন? কারণ তিনি নিজেকে বাঁচাবার সমস্ত আশা ভুলে গিয়ে কেবল আপনার দিকে তাকিয়ে শুধু এটাই ভাবছিলেন
তার আমাল্য বন্ধু, তার সহোদর প্রতিম, আর কত কত নিচে নামতে পারে, কত কত। আচ্ছা, সেদিন না হয় আপনার মনে হয়নি, আজও কি আপনার মনে হয় না যে আপনারই কোম্পানি এইসব ডিফেক্টিভ ইঞ্জিন হেডগুলোর জন্য আপনারই দেশের 8টা তরতাজা সৈনিকের এভাবে অকালে মৃত্যু ঘটে? হ্যাঁ, এর জন্য আমি দায়ী নই, এর জন্য আমি দায়ী নই, এর জন্য বিজয় মুখার্জি দায়ী। And for your kind information, মৃতের সংখ্যাটা অফিসিয়ালি 7, 8 নয়। না 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 মিস্টার বোস, মৃতের সংখ্যাটা অফিসিয়ালি 7 নয়, ওটা 8। 8 নম্বর শহীদ পাইলটের ডাইং ডিক্লারেশন, মানে যাকে বলে মৃত্যুপূর্ব জবানবন্দি আছে আমার কাছে। আপনি পড়বেন নাকি? 8 নম্বর শহীদ পাইলট ক্যাপ্টেন সুভদ্র বোসের শেষ লেখা। Don't you dare! Don't you dare! ধ্বংস করতে এসেছে, ও আমাদের ধ্বংস করতে এসেছে। আমি চাইলে চিঠিটা সুবক্ষর সাদালের হাতে ধরিয়ে দিতে পারতাম। ওই আদালতে বন্ধ হয়ে থাকা কেসটাকে আমি আবার রিওপেন করতে পারতাম। আপনি একেবারে শেষ হয়ে যেতে করিনি কেন জানেন? হ্যাঁ, বাবার কঠিন নির্দেশ ছিল যে মাসিকে দিদি বলে ডাকতেন, তো একেবারে নিজের দিদির মতন করে খুব শ্রদ্ধা করতেন, খুব ভালোবাসতেন। চিঠিটা পড়া হয়ে গেলে ওটা তুমি ছিঁড়ে ফেলে দিও জয়ন্ত, কেউ কিচ্ছু জানতে পারবে না। আরে একটা কথা, পারলে কন্যাকে চিরতরে ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও।
প্রিয় অভিক, নিশ্চয়ই অবাক হচ্ছে এখানে যে এতদিন পর হঠাৎ তোমাকে এই চিঠি কেন লিখছি। জীবনে এমন এমন কিছু মুহূর্ত আসে যখন মানুষ তার কিছু অনুভূতি, কিছু অভিজ্ঞতা আরেকজন মানুষের সঙ্গে ভাগ করে নিতে চায়। হয়তো আমিও তাই করছি আজ। কিছুদিন ধরেই আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছে। গত কয়েক মাস ধরে প্রায় 7টা ফাইটার জেট মাঝ আকাশে দুর্ঘটনার শিকার হয়েছে। 7 জন পাইলট প্রাণও হারিয়েছে। প্রাথমিক তদন্তে যা রিপোর্ট আসছে তাতে সন্দেহ করা হচ্ছে ইঞ্জিন ফেলিয়ার, এবং অনেকেরই ধারণা ডিফেক্টিভ ইঞ্জিন হেডের কারণেই এই দুর্ঘটনা। আচ্ছা, আমাদের প্রিসিশন টুলসের সাপ্লাই করা ডিফেক্টিভ ইঞ্জিন হেডস এর ঘটনাটা তোমার মনে আছে আশা করি। বাবাকে ফোনে কথাটা পেরেছিলাম, কিন্তু বাবা দেখলাম এড়িয়ে গেলেন। সম্প্রতি এইরকম একটা ফাইটার জেট নিয়ে টেস্ট ফ্লাইটে যেতে হবে আমায়। জানি না ফিরবো কিনা। বাবাকে বলো, যদি না ফিরি যেন তিনি দুঃখ না করেন। তাকে বলো যে এর আগে ওই অভিশপ্ত ফাইটার জেটগুলো চালাতে গিয়ে যারা শহীদ হয়েছে তারা সবাই কিন্তু এই দেশেরই সন্তান। সুতরাং তারা কিন্তু তাঁরও সন্তান। তাই সন্তান 7 জন গেল না 8 জন গেল, তাই নিয়ে বাবা যেন দুঃখ না করেন। ভালো থেকো, ভালো থেকো সবাই। ছেলে হয়েও কেমন মাথা উঁচু করে শিরদাঁড়া সোজা করে এখান থেকে চলে গেল, মা এখান থেকে চলে গেল। কেন জানো? কারণ বাবার থেকে মা এক উজ্জ্বল উত্তরাধিকার, যা আপাত মলিন হলেও গৌরবময়। ধারি জোরে মা, ধারি জোরে। আর আমি 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 আজ ওর কাছে এতটা ছোট হয়ে গেলাম মা, এতটা ছোট হয়ে গেলাম। এবার আমি কি নিয়ে, কোন উত্তরাধিকার নিয়ে বেঁচে থাকবো মা? তুমি বলো মা। তুমি তো সবটা জানতে মা, তাহলে তুমি কেন? একটা কাচের আয়নার সামনে দাঁড়িয়ে এতদিন শুধু একটা সুখের নকশা বনে গেছি জয়।
সেই নকশার ভিতর দিয়ে শুধু নিজেকে আর নিজের পরিবারকে দেখবার চেষ্টা করো।